স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো। ছুটি এখনো আসেনি। আর কেউ আসে নাই এখনো। আচ্ছা, হারুন, তুমি কি জি স্যার। ক্রিকেট স্পোর্টস বা অন্যান্য কিছু সব বুঝতে পারো তো নাকি? জি স্যার, আমার কোনো সমস্যা হয় না। সমস্যা তো হচ্ছে অনেকের, কি করা যায়? জি স্যার, ওই যে এনিমা আছে না, আপনি ওরকে এক করে দিছিলেন মনে হয়। ওই সাবজেক্ট গুলো, ওই কোর্স যেগুলো নিয়েছিল সেগুলো আপনি এক করে দিছিলেন। তো পরে ওই তো কিছুই বলতেছে না, আমাদের দিয়েছে, পরে আমি এগুলো আবার ডাউনলোড করে ওরে মেইল দিছি, ওই মেইলও বুঝে না। ঠিক আছে, খুব খারাপ অবস্থা। পরে আবার স্ক্রিনশট দিয়ে দিয়ে ওরে দিছি আমি। আর বাকিরা যে স্যার আমি দেখি আমার এখানে যারা আছে গ্রুপে কেউ আছে কিনা। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের আজকে আমরা সেকেন্ড ক্লাস করবো। তানভীর স্যার, নাজমুল ইসলাম খান, আব্দুল্লাহ মামুন, আকবর আলী, শাহাদাত হোসেন, মহসিউর শাকিল, নির্মাণ শিকদার, গৌতম চন্দ্র রায়। হুম। গৌতম ভাই আসেনি, অনেকেই আছে কিন্তু কেউ তো আসতেছে না। হ্যালো স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হুম। তো স্যার একটু পরামর্শ দিবেন, ওই যে যেহেতু আমাদের উপসহকারী সার্কুলার দিল স্যার, এখন এই কি কি বই পড়তে পারি একটু পরামর্শ দিলে ভালো হয়। আচ্ছা, অবশ্যই অবশ্যই। এখন জি। হ্যাঁ, অবশ্যই। তুমি কি ওই সার্কুলারটা ভালো মতো পড়ছো? জি। গৌতম, এই চলে আসছে গৌতম। দাদা দাদা। আদাব। গৌতম, আছো কোথায়, ঢাকায় না ময়মনসিংহে? স্যার আমি ময়মনসিং। সুন্দর তো। গৌতম, তুমি কি আমাদের অ্যাক্টিভিটির সম্বন্ধে সব বুঝছো? জি স্যার, আমি স্যার ভিডিওটা স্যার দেখবো। এমনি স্যার এগুলা স্যার সব পড়ে রাখছি। আর হচ্ছে স্যার আরেকটা কোশ্চেন তখন করতে চাইছিলাম, হচ্ছে আমরা লেখার পর যে কি করে পিডিএফ করে ইমেইলে পাঠাবো। হ্যাঁ হুম হুম। স্যার, লেখার পর আমি ওটা যদি করি, এই স্ক্যান করে স্যার পরে ইমেইলে পাঠিয়ে দিতে পারবো না অবশ্যই অবশ্যই, কেন নয়। কম্পিউটারের মাধ্যমে? মানে স্যার কতক্ষণের মধ্যে করতে হবে? ওই 1 ঘন্টার মধ্যে মোবাইল করে, তুমি মোবাইল দিয়ে তোমার ইমেল অ্যাড্রেস থাকলে ওখান থেকে তুমি পাঠিয়ে দিতে পারবা। আচ্ছা স্যার, আচ্ছা। কারণ স্যার ফোনের অলরেডি ভিতরে স্যার এত সফটওয়্যার স্যার ইনস্টল হইতাছে না। হুম। মানে আমার ফোনে স্টোরেজে জায়গার পরিমাণ কম আর কি, এজন্য স্যার বলতেছে যে মানে এত ইনস্টল হচ্ছে না। আচ্ছা, আমি তবুও স্যার চেষ্টা করবো তাড়াতাড়ি এ সবকিছু করার গৌতম, জন্য। তোমার অন্যান্য অ্যাপস গুলা আনইনস্টল করে দাও। হুম। আর আমি স্যার দুইটা ফোন, এই যে স্যার এটা আমার ফোন, আর যে ফোনে স্যার এখন ক্লাসে ঢুকছে এটা স্যার বাসার ফোন। তো দুইটা ফোন ইউজ করতেছে, কারণ বাসার ফোনে তো স্যার কোনো মানে অ্যাপস তো থাকে না। সফটওয়্যার 55 অ্যাপ এমবি, থাকে স্যার। 55 এমবি সফটওয়্যার, এটা তো বেশি না। তো তুমি এটা কেন মনে করো যে করতে চাও? আমি তো বুঝি না গৌতম, কি কাহিনী তোমার বলো তো। না স্যার, আমি স্যার ট্রাই করবো স্যার, মানে এখনো স্যার ইনস্টল দিই নাই স্যার, দেবো। স্যার এই যে আজকে বলছেন কিভাবে কি করতে হয়, আমি দেখি স্যার ওই ইনস্টল দেওয়ার পর
পরে স্যার আমি আপনাকে মেসেঞ্জারে স্যার ইমেল করে পাঠিয়ে দিব কাজ করে। শিওর। নাজনীন সুলতানা লিমা এখনো ঢুকতে পারতেছে না, বুঝতেছি না কি প্রবলেম। ওই তো অনলাইনে আসে নাই স্যার এখন। 75328250652 মানুষকে মনে হয় যেটা বলছিলাম যে জবের করার জন্য, তাই না? জি একটা জব সলিউশন কিনবা, ওরাকল বা প্রফেসরস একটা জব সলিউশন কিনবা। এই জব জি সলিউশন কিনে দেখবা যে পিএসসি তে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা কোনগুলো হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের, যেগুলো সেকেন্ড ক্লাস গ্রেড, হ্যাঁ, ওই গ্রেডের এমসিকিউ প্রশ্ন হবে, হ্যাঁ। আর এবার যেহেতু পিএসসি পরীক্ষা নিবে, সুতরাং তোমরা ওই এক্সাম কন্ট্রোল অফিস যে আছে না, জি ওখানে প্রশ্ন দেখবো যে নিচে হেল্পলাইন, ওখানে কিন্তু তোমরা একটু কথা বলতে পারো যে কি ধরনের কোশ্চেন প্যাটার্ন কি ধরনের হবে বা পরীক্ষা কি ধরনের, এই বিষয়গুলো একটু, বা তোমার অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হলে ওদের সাথে কথা বলে তোমরা জানতে পারো। তবে মূলত স্যার পিএসসি যে সেকেন্ড ক্লাস গ্রেডের যে পরীক্ষাগুলো নেয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, অঙ্ক, মার্কেট, এই ধরনেরই এমসিকিউ হবে। ওখানে প্রশ্ন বলা আছে না তোমাদের, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো প্রয়োজন হলে, ঠিক আছে? জি মানবন্টন আর যেটা দিছে স্যার ওইখানে রিটেনের মতো না ভাইয়া, মানবন্টন যেটা দিছে? না না না, সেটা মানবন্ধন শুধু রিটেনে না, এটা তো ইয়াতেও দিছে ওই হ্যাঁ এমসিকিউ তো এমসি বুঝতে পারছি আমি। এমসিকিউ সহ। এমসিকিউ তো ম্যাথ থাকবে না, এবারে ম্যাথ তো নাই দেখলাম যেটা। এখন ভালো মতো পড়বা, ইনশাল্লাহ তুমি অনেক মেধাবী আছো, ফ্রি ফায়ার ভাবে এবার সবকিছু হবে, চিন্তার কোনো কারণ নেই। নতুন বোঝা গেছে কি বলছি? এমসিকিউ তে জি ম্যাথ স্যার। থাকবে না? না, ম্যাথ নিয়ে মাথা ব্যথা নিয়ে আর লাভ নেই, ম্যাথের মাথা ব্যথা নাই। গৌতম, এই তো তুমি কি সুন্দর জি বই স্যার। নিয়ে মনে করো যে ঘুরতেছো, পাশাপাশি একটু আমাদের ভার্সিটিরও পড়াশোনা করবা। এটা তো খুব, ক্লাস করলে নিয়মিত আর বেশি পড়াশোনা করা লাগবে না। হুম, এটা একটা বিষয়। আমরা মনে হয় শুরু করে দিই, আর কেউ আসবে না তেমন। স্যার আমার কাছে আপাতত এইগুলো আছে। চলবে, ভালো শুধু আসলো। একটা ওই ইয়া করতে হবে, ওই একটা জব সলিউশন কিনে নিও, হ্যাঁ। ওখানে বিভিন্ন স্যার মন্ত্রণালয়ের অলরেডি ওয়েবসাইট। আমি ওই যে ওই দিন, স্যার আমি আজকে আজকে স্যার গেছিলাম বুঝছেন স্যার। হুম, আজকে স্যার ওই যে একটু পুরান ঢাকা গেছিলাম, তো পরে ওদিক থেকে পরে সকালবেলা আর কি, পরে ওই যে নীলক্ষেত গেছিলাম। ওইখানে অবশ্য স্যার আজকে সার্চ করছি, কিন্তু ওরা বলতেছে কি ওই করোনার কারণে নতুন যে বইগুলো আছে না, পিএসসি থেকে নতুন যে প্রিন্ট করে যে বইগুলা 2020, সেগুলো এখনো করে নাই, কারণ এগুলো নাকি প্রিন্টিং এখন এগুলো সব বন্ধ, তো সেই জন্য এখন নতুন আসে নাই, পুরাতন আছে। ঠিক আছে স্যার, পরে আমি বলছি যে ঠিক আছে দেখি আরো কয়টা দিন, 15-20টা দিন দেখি, যদি নতুন না আসে তাহলে পুরাতনটা নিতে হবে আর কি। সেই জন্য আর পুরাতনটা আনি নাই আজকে। না, ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক আছে। আহ, গৌতম, তোমরা জি কি স্যার। অ্যাপ্লাই করছো? আসসালামু আলাইকুম। স্যার অ্যাপ্লাই করি না এখনো, আমি স্যার কালকে অ্যাপ করে ফেলবো। আচ্ছা, তো মানে কালকে স্যার করলে এই তো এখন তো পরীক্ষা স্যার জাতির বিভাগে স্যার হবে,
হচ্ছে এটা আমি জানতাম না, আমি কাছে জানছি আর কি। আমি ভাবছি রিল টাইমে অ্যাপ্লাই না, তারপরে যে ঢাকা বাসছি এদিকে সিট পড়ে মোহাম্মদপুর, তাহলে আর কি আমার বাসা আছে হয়, এই কারণে স্যার আমি অ্যাপ্লাই নেই এতদিন। পরে কালকে অ্যাপ্লাই করছে, ওই বললে মাইমিসিং পরীক্ষা হবে, মাইমের পরীক্ষা। কোথা থেকে পরীক্ষা দিতেছ? বাসা বৈশা? এই যে আমাদের হোম এক্সামের মতো? টিএসসি না বললে স্যার, এটা হোম এক্সামের মতো কোশ্চেন পাঠা দিয়ে পরীক্ষা নিবে। বুঝতাম ময়মনসিংহে দরকার নেই, দরকার নেই। টিএসসি তোমার জন্য হোম এক্সামের মতো কোশ্চেন পাঠা দিবে, তারপর তুমি বাসায় না স্যার, বসে এইবার স্যার বিসিএস হয়েছে স্যার, কি হয়েছে? বাসা বসে না? না স্যার, মাইমিসিং স্যার এবার এর পিলি হয়েছিল আর 48। এটা এবছর না, আজকে বেশ কয়েক বছর ধরেই হচ্ছে। হ্যাঁ, এরপরেও যদি তুমি 48 তো ভাই এখনো আসে নাই, 48 না, এবার তো 41 এর গেছে। কি মানে 41টা হয়েছে, 48 39 40 39 এখনো হয় নাই, সরি বুঝছো? সরি 41 38 স্যার, 38 সরি স্যার। সেটাই, তুমি পাগল হয়ে না, পাগল হলে সমস্যা। এখন আমরা শুরু করে দিই। হ্যাঁ, যেটা বিষয় হচ্ছে যে ওয়েলকাম টু নিউ সেশন। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট হিউম্যান রিসোর্স প্ল্যানিং। ওকে, আমরা আগের দিনই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কাকে বলে অন্যান্য বিষয়গুলো আমরা পড়ছিলাম। আজকে আমরা হিউম্যান রিসোর্স প্ল্যানিং নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, দেখা যায় স্কিল সবাই দেখা যায়, দেখা যায়। ক্লিয়ার একদম ক্লিয়ার। স্যার রিমা? স্যার, মাথার উপর দিক দিয়ে যায় না দেখা যায় কোনটা? স্যার দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা এই রেফারেন্স বুকের নামও আছে। এরপরে ডেফিনেশন অফ এইচআর প্ল্যানিং। হ্যাঁ, যে হিউম্যান রিসোর্স প্ল্যানিংটা কাকে বলে? আমরা ম্যানেজমেন্টে কি করছিলাম, যে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। কথা ক্লিয়ার? জি। তো স্যার, এখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আমরা কি স্টার্ট করব? প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, সেম থিং। এখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এইচআর কে নিয়েই সবকিছু হবে। হ্যাঁ, the process by which management determines how the organization should move from its current manpower position to its desired manpower position, as well as human resource planning may be defined as a strategy for the procurement, development, allocation and utilization of enterprise human resource। মানে কিভাবে ওই যে রিক্রুটমেন্ট, সিলেকশন, মোটিভেশন, ডেভেলপমেন্ট, মেইনটেনেন্স, এগুলোর যে টোটাল প্রসেসটা ফার্স্ট স্টেপ হচ্ছে এইচআর প্ল্যানিং। হ্যাঁ, এইচআর প্ল্যানিং ইজ দ্য process of determining manpower recruitment and the means of meeting those requirements in order to carry out integrated plan of organization। মানে আমি অর্গানাইজেশন যখন চালাবো, শুরুতেই আমার রিকোয়ারমেন্ট কি থাকবে, যে আমি কাদেরকে নিয়ে ডিল করব, তাই না? সেই ম্যান পাওয়ার, সেই হিউম্যান রিসোর্স, তাদেরকে রিক্রুট করার মধ্য দিয়ে আমার এইচআর প্ল্যানিং শুরু হবে। এই যে তোমাদেরকে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন তাদের প্রয়োজনীয় কাজকর্ম পরিচালনা করার জন্য এখন কি সার্কুলার দিচ্ছে, তাই না? জি। তাদের এই লোকজন প্রয়োজন, দ্যাটস ওয়াই তারা এই সার্কুলার দিছে, এবং একটা প্রসেসের মধ্য দিয়ে, রিক্রুটমেন্ট প্রসেসের মধ্য দিয়ে তোমাদেরকে রিক্রুট করবে। ঠিক আছে, তার ইনিশিয়াল স্টেজটা কি? এই সার্কুলার, যেটা তোমরা অ্যাপ্লাই করবে। ওকে, এখন অনেক ডেফিনেশন আছে, যে কোনো একটা ডেফিনেশন করলেই হবে। ওয়াই হিউম্যান রিসোর্স প্ল্যানিং কেন করা হয়? If organization overdo the size of the workforce, it will carry surplus or underutilized staff. So the question that how can output be improved you through understanding the interrelation between productivity and organization and technological development. That means যে তোমার অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি কিভাবে তুমি বাড়াবা, কিভাবে তুমি এমপ্লয়িকে রিক্রুট করে তাদেরকে যথাযথভাবে কাজে লাগিয়ে টার্গেট অ্যাচিভ করে অর্গানাইজেশনের আলটিমেট গোল ফুলফিল করবা। ঠিক আছে, তো এই প্রসেসগুলাই হচ্ছে, এটার ইনিশিয়াল স্টেজ হচ্ছে হিউম্যান রিসোর্স প্ল্যানিং। নিউ লোকেশন, কোথায় তাদেরকে তুমি রিক্রুট করবা, কোথায় তোমার লোক লাগবে, তাই না? এই যে তোমাদের যে সার্কুলার গুলো দিছে, এখানে কি ঢাকায় লাগবে কিনা, না ময়মনসিংহে লাগবে, না ঝিনাইদহে লাগবে, কোথায় লাগবে, সেটা তারা সিলেকশন, তারা কালেক্ট করেই এখানে আজকে সার্কুলার গুলো দিছে যে হ্যাঁ এই জায়গায় পোস্ট খালি আছে, এখানে আমাদের লোক প্রয়োজন। ঠিক আছে, রিটেনিং ইওর হাইলি স্কিলড স্টাফ।
তোমার স্কিলড এমপ্লয়ি দরকার। অ্যাপ্লিকেশন তো 2 লাখ মানে মিনিমাম 50,000 থেকে 1 লাখ করবে। এর মধ্যে কি সবাই এখানে চান্স পাবে বা সবাই আসবে? না, শুধুমাত্র যারা এখানে স্কিল, যারা আসলেই বোঝে বা যারা আসলেই ক্যাপাবল এই তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসারের পোস্টের যে কাজগুলো সেগুলো করার জন্য, তারাই শুধুমাত্র একটা প্রসেসের মধ্য দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করে সেখানে চাকরি নিবে। ক্লিয়ার? ম্যানেজিং অ্যান্ড ইফেক্টিভ ডাউনসাইজিং প্রোগ্রাম। এখন অনেক সময় দেখা যায় যে অর্গানাইজেশনে খুব হাই বা সিনিয়র পদের জন্য অনেক সময় অনেক পোস্ট সার্কুলারে দেওয়া হয়, যেখানে তাদের জন্য হাই পে করতে হয়, মানে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, একটা কথা আছে না? ঠিক অনুরূপ ভাবে যে তুমি ভালো এমপ্লয়ি কালেক্ট করবে বা সিনিয়র ম্যানেজার ভালো পদে নিবে, তাকে ভালো স্যালারি ভালো বেনিফিট দিতে হবে। সেক্ষেত্রে আমরা এইসব প্ল্যানিং করি যে কোন কোন পদে কোন কোন লোককে রিক্রুট করব, তাদেরকে কিভাবে ট্রেনিং দেব, তাদের কি কি কোয়ালিটি থাকবে, তাদেরকে কিভাবে আপডেট করে আমরা সিনিয়র পজিশনে নিয়ে যাব। তোমাকে নিল 2 বছর পর তোমার একটা প্রমোশন হবে, তাই না? তো প্রমোশন যদি তোমার হয়, তোমাকে যদি ট্রেন আপ ভালো মতো করে, তাহলে তোমার উপরে যে সিনিয়র পদটা থাকবে সেটা তুমি ফিল আপ করতে পারবা। এটার জন্য আর নতুন করে রিক্রুট করার কোনো প্রয়োজন নাই। তো এই ডাউন সাইজিং প্রোগ্রামগুলো, এই কস্ট ইফেক্টিভ প্রোগ্রামগুলো এইচআর ম্যানেজার মাথায় রেখে রিক্রুট করে। এবং নেক্সট জেনারেশন ম্যানেজার কোথা থেকে আসবে সেটা সিলেক্ট এখানে হয়। ব্যাংকে কি হয়, অফিসার সিনিয়র অফিসার নিয়োগ হয়, এবার তারা প্রিন্সিপাল অফিসার হয়, তারা পরবর্তীতে ম্যানেজার হয়, তাই না? ধাপে ধাপে প্রমোশন পেয়ে পেয়ে সামনের দিকে যায়। তো এইচআর তো ওইভাবে প্ল্যানিং করবে যে 2020 সালে 25 সালে গিয়ে আমার এতটা লোক লাগবে, এত ধরনের লোক লাগবে, আইটি সেক্টরে এত, হ্যাঁ মার্কেটিং সেকশনে এত, ফেসবুক মার্কেটিং এর জন্য আলাদা লোক লাগবে। নরমাল মার্কেটিং আর ফেসবুক মার্কেটিং তো অবশ্যই এক না, তাই না? তো এটা কখন কোথায় কোন জেনারেশন অনুযায়ী এই পলিসি গুলো এইচআর নেয়। কেউ কি জানে যে এখন এত স্মার্টফোন আসবে? যারা আগের মানুষ আছে তারাও এখন এই স্মার্টফোনের সাথে অ্যাডাপ্টেশনের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম করে থাকে। বেনিফিটস অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং। কি কি বেনিফিট? বেটার ভিউ অফ দ্য বিজনেস ডিসিশন। এই বিজনেস ডিসিশন সবচেয়ে ভালো উপায় নেওয়ার জন্য, কস্ট মিনিমাইজেশনের জন্য, অ্যান্টিসিপেটেড ট্যালেন্ট এবং যারা প্রকৃত ট্যালেন্ট তাদেরকে বের করে নিয়ে আসার জন্য, ম্যানেজিং ডেভেলপমেন্ট, ইমপ্রুভ ইউটিলাইজেশন, ইকোনমি ইন হায়ারিং এবং রিক্রুটমেন্ট সিলেকশনের ক্ষেত্রে, যোগ্য পাত্র সিলেকশনের ক্ষেত্রে, যোগ্য পিপল সিলেকশনের ক্ষেত্রে, যোগ্য এমপ্লয়ি সিলেকশনের ক্ষেত্রে কি কস্ট ইফেক্টিভ হয়ে ইউজ করা। এখানে অনেক ধরনের মেথড আছে। তো হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর 3টা কম্পোনেন্ট, একটা হচ্ছে যে ইকোনমিক ফোর্স, একটা লেবার মার্কেট, আর স্কিল সেন্স এন্ড হিউম্যান রিসোর্স শর্টেজ। এই 3টা হচ্ছে হিউম্যান রিসোর্সের কম্পোনেন্ট। ইকোনমিক ফোর্স অবশ্যই তোমার চাহিদা অনুযায়ী, যে কে মানে তোমার ইনকাম এক্সপেন্ডিচার এটা অনুযায়ী তোমাকে ওই তোমার এমপ্লয়িকে সিলেক্ট করতে হবে। এবং লেবার মার্কেটে আসলেই অ্যাভেলেবেল আছে কিনা না শর্টেজ আছে সেটা মাথায় রাখতে হবে। তুমি চাইলে আইটি সেকশনের মানুষ দিতেছো 10,000 টাকা বেতন, কে আসবে? না। তো যারা যে পদের জন্য যে মানুষ দরকার তাকে সেই যোগ্য স্যালারি দিয়ে তোমার ওখানে রাখতে হবে, আদারওয়াইজ সে কি সুইচ করবে। তো এই চিন্তাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে সময়ের সাথে একটা মানুষের স্কিল চেঞ্জ হয়, তার ডিমান্ড চেঞ্জ হয়, এবং প্রমোশন এবং অন্যান্য পলিসিগুলো যদি, ফাইন্যান্সিয়াল বেনিফিট গুলো যদি আমরা তাদেরকে দিতে না পারি, তাহলে কি সে সুইচ করবে এবং তখন হিউম্যান রিসোর্স শর্টেজ দেখা যাবে। তো এই 3টা কম্পোনেন্ট। হ্যাঁ, এখন হিউম্যান রিসোর্স প্ল্যানিং মডেল ইন বাংলাদেশ। বাংলাদেশে হিউম্যান রিসোর্স প্ল্যানিং মডেলের ফ্লোচার্টটা কি? প্রথমে মিশন, তারপর অবজেক্টিভ এন্ড গোল, তারপর পলিসি এন্ড স্ট্র্যাটেজি, অর্গানাইজেশন স্ট্রাকচার, ম্যান পাওয়ার, ফলো আপ। জিনিসটা একটু যদি আমরা বুঝি যে কি বলছে, তোমার এখন এই যে যদি আমার মিশন হয় যে আমি সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসারে উত্তীর্ণ হয়ে একটা চাকরি নিব, এটা আমার মিশন।
এই 6 মাসের একটা শর্ট টার্ম মিশন। তাহলে তোমার অবজেক্টিভ কি কি থাকবে? অবজেক্টিভ থাকবে যে হ্যাঁ আমাকে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এই 3-4টা সাবজেক্টের উপরে আমাকে খুব ভালো মতো পড়ালেখা করে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। এটা তোমার তার অবজেক্টিভ, ঠিক আছে? এবং এজন্য তোমার পলিসি এবং স্ট্র্যাটেজি কি নিতে হবে, যে তোমাকে 6 ঘন্টা পড়াশোনা করতে হবে না 4 ঘন্টা পড়াশোনা করতে হবে, তোমার বই সিলেবাস অনুযায়ী সিলেবাস শেষ করতে তোমার কতদিন সময় লাগবে, হ্যাঁ, এবং সেটার জন্য কি কি ধরনের ইকুইপমেন্ট তোমার প্রয়োজন হবে, যেটা অর্গানাইজেশন স্ট্রাকচারে আমরা যদি বলি, যেমন তোমার বই, তারপর সময়, তোমার পড়াশোনার এনভায়রনমেন্ট, এগুলা। তো অর্গানাইজেশনের ক্ষেত্রে কি, অর্গানাইজেশন চাইলো যে আমরা তো এই করোনাকালীন পরিবেশে আমরা এখন অনলাইন মার্কেটিং এ যাব, অনলাইনে আমাদের প্রোডাক্ট ডেলিভারি দেব, এটা তাদের মিশন। তাহলে তারা কি করবে, তারা টার্গেট অবজেক্টিভ সিলেক্ট করবে যে কোথায় কোথায় তাদের প্রোডাক্ট দিতে চায়, তাই না? সেই প্রোডাক্টটা কোথায় দিতে চায়, কিভাবে তারা ডেলিভারি করবে, এইগুলা তাদের অবজেক্টিভ যদি হয়, এবং সেই অনুযায়ী তাদের পলিসি এবং স্ট্র্যাটেজি নিতে হবে। মূলত স্ট্র্যাটেজি গুলো হবে, তার কৌশলগুলা, উপায়গুলো হবে এই 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 থার্ড স্টেপে, যে পলিসি এবং স্ট্র্যাটেজি স্টেপে। সেখানে কি, যে হ্যাঁ আমাদের ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ইউটিউবে একটা চ্যানেল খুলতে হবে, আমাদের 2-3 জন মানুষ থাকবে যারা সার্বক্ষণিক কেউ রেসপন্স করলে সেখানে উত্তর দিবে, তাই না? যেমন তুমি ওখানে ক্লিক করলেই না করলেই এখানে তোমাকে বলা মানে অটোমেটিক বলে দিবে যে আপনি কি কোনো কিছু চাচ্ছেন, আমরা কি আপনাকে সহায়তা করব, এগুলো আসে না মেসেঞ্জারে, তুমি না চাইলেও দেখা যায় যে আছে। তো এই পলিসিগুলো নিতে হবে। এবং অর্গানাইজেশন স্ট্রাকচার, তাহলে এই মার্কেটিং, অনলাইন মার্কেটিংটা করার জন্য কয়জন তোমার লোক লাগবে? একজন আইটি স্পেশালিস্ট লাগবে না 2 জন? ফিমেল লাগবে না মেল লাগবে? হ্যাঁ, তারপরে ম্যান পাওয়ার, ওই যে এখানে আসবে ম্যান পাওয়ার, তোমার অর্গানাইজেশন স্ট্রাকচারটা কতজনকে নিয়ে হবে এবং সেখানে ম্যান পাওয়ার কতজন হবে। এবং ফলো আপ সেকশনে গিয়ে আমরা কি দেখবো, যে তারা আসলেই ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, তাই না? সব জায়গায় মনিটরিং করতে হবে। হ্যাঁ, ফলো আপে গিয়ে সেটা ইভালুয়েট করতে হবে। তাহলে এই প্ল্যানিং গুলোর মাধ্যমে হিউম্যান রিসোর্স প্ল্যানিং মডেলটা বাংলাদেশে এক্সিকিউট হয়। বোঝা গেছে স্যার? জি। তাহলে বাংলাদেশের লিমিটেশন গুলো কি কি? যে ল্যাক অফ কমিটেড পিপল, কমিটেড পারসন নাই, ল্যাক অফ প্ল্যানার, প্ল্যানিং নাই, ল্যাক অফ ফ্রিডম, স্বাধীনতা নাই। তুমি প্রাইভেট জব করো, অনেক কিছু মত ওই ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার এর মধ্যে দিয়ে যায়, অনেক কিছু বলার সুযোগ থাকে না। ল্যাক অফ ইনফরমেশন, তথ্যের ঘাটতি। তোমার যদি নেয় যে তুমি ফেসবুক মার্কেটিং এ বা তোমার মার্কেটিং এর জব নেবো, হ্যাঁ, তুমি তো স্যারের গ্রুপেই খুঁজে পাও না। বিশাল মানুষ হাতে ব্যথা, ফেসবুকের এই যে অ্যান্ড্রয়েড ফোন এরকম করে চালাইতে চালাইতে হাতে এত ব্যথা লাগছে স্যার, আমাদের বুড়ো আঙ্গুলটা নাড়াইতে পারি না, একটু দয়া করে কোন গ্রুপটা একটু খুঁজে যান, এরকম জমিদারও আছে, বুঝছো? তাহলে তুমি বলো যে কিভাবে আমরা কিভাবে সামনের দিকে যাব, আমাদের এই সময়ের সঙ্গে যদি আমরা আপডেট না হই। বাংলায় সুন্দরভাবে পোস্ট দেওয়া, এরপরে বলে স্যার আমি গ্রুপ খুঁজে পাচ্ছি না, চশমা ব্যবহার করো, কয় না স্যার, তো গৌতম চশমা দিয়েও দেখে, আমরা চশমা ছাড়াও বুঝতে পারি না গৌতম। তাহলে কেয়ারলেস অফ জানি আপনার কমন পিপল, পোস্টের মধ্যে না ওয়াহিদুল স্যারের পোস্টে আমাদের লিখছে, পরে আমি বলছি যে নিচে দেখার জন্য, সে পুরো পোস্ট দেখে নাই। কেয়ারলেসনেস অফ কমন পিপল, যারা এই ধরনের মানুষ, যারা এই ধরনের যাদের সচেতনতা, তারা কি করবে, ওই সার্টিফিকেটে থাকবে বিবিএ ইন বিজনেস, হ্যাঁ, কোথাও সমসাময়িক বিষয়ে তারা জানবে না। আমি এর আগের ক্লাসে বলছিলাম যে তোমরা ফেসবুকে ওই academia.edu, রিসার্চগেট, লিঙ্কডইন এগুলো সম্বন্ধে ধারণা নিবা। তুমি তুমি রিসার্চ করবা কিনা এটা তোমার ব্যাপার না, কিন্তু তোমাকে এটা জানতে হবে। লিঙ্কডইন, এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। লিঙ্কডইন একটা কি প্রফেশনাল সাইট, এখানে প্রফেশনাল লোকজনের সাথে কানেক্ট হইতে দেখা যায় যে এমন জব অফার চলে আসছে যেখানে তুমি এলিজিবল, জাস্ট তোমার লিঙ্কডইন প্রোফাইল দেখলে তারা বুঝতে পারবে, তাই না? এখন আমাদের এখানে এমন মানুষও আছে, এখন আমি ধরো হারুন রে খুঁজতেছি, হারুন রে খুঁজে পাই না, আর এগ্রিবিজনেস ডিপার্টমেন্ট অ্যাডাসে যা হারুনের নাম খুঁজে পাই না। কেন? লাস্ট কয়েকদিনে এমন মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে যে আমি যদি তাদের মানে কি বলবো আইডি গুলো তোমাদেরকে পড়ি বা আইডি গুলো যদি তোমাদের কাছে শেয়ার করি, যে তারা কি কি আইডি বিয়ার করে, হ্যাঁ,
আবির রঙের এনি কি এটা? স্যার বুঝতে পারছি। এনিমা এরপরে হ্যাঁ রে? এখন আমি এনিমে আরো? পারবেন এখানে সার্চ দিয়ে এনিমা পারবেন না, এনিমা পারবেন না, সে কি জানি আর আবির রঙের এনি হলো এনি। হ্যাঁ এনি এখন এনি এনি না আমাদের ক্লাসের এনি না? হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ এই যে কেয়ারলেসনেস অফ কমন পিপল, এই 5 নাম্বার অপশনে যেটা বলছি, অনুভূতিহীন দীপ্ত, আমি বুঝে নিলাম এটা সুদীপ্ত। হ্যাঁ, নীলান্তিলা নীলা। এরপরে এই যে মানে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদেরকে খোঁজার জন্য আমি একটা পোস্ট দিব অবশ্যই। ফেসবুকে এক এক নাম, এখানে যায় আরেকজন। হ্যাঁ, তীব্র হাসান, মানে এটা কি ধরনের নাম? নিজে রাখছে না আকিকা করে রাখছে আমি জানি না। তো এই যে কেয়ারলেসনেস, এক ফোঁটা শিশির, হ্যাঁ স্যার এটা তো জানি না, এটা কাটা আবার সহজ মানুষ, এখন কঠিন মানুষকে এই আইডিয়া এখনো পাই নাই। যাই হোক, এরপরে মানে অদ্ভুত অদ্ভুত যত ধরনের মানুষ সব এখানে আছে। এইখানে নাম এক, ফেসবুকে নাম এক, খুঁজি আর এক নামে। তাইলে এখন তোমরাই বলো যে এখন বর্তমান স্যার আপনি তো জামানায় এটা বলতেছেন। স্যার আমাদের পেজে আমাদের সাথে পড়াশোনা করে, এমনকি আমাদের সাথে আপনারও দু একটা ক্লাসে হয়তো সে অ্যাটেন্ড করছে, অলরেডি 2-3টা সেমিস্টার শেষ করে ফেলছে। ওই দিন একটা বিষয় নিয়ে আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে বলতেছে যে স্যার নামটা না বলি আর কি, হুম, বলতেছে কি যে ওই জিমিলি কি আর ভিডিও কল দেওয়া যায়? জিমিল তো না না সরি, বলতেছে একজনে বলতেছে তো তোর জিমেল অ্যাড্রেসটা দে, তোকে সেন্ড করে দিচ্ছি জিমেলে। কি বলো, জিমেলে তো ক্লিয়ার দেখা যাবে, তো মেসেঞ্জারে তো ক্লিয়ার দেখা যায় না। হ্যাঁ, জিমেলে ক্লিয়ার দেখা যাবে কিনা সেটা একটা পিডিএফ এর সন্দেহ আছে। বলতেছে তাহলে ঠিক আছে, আমার জিমেল অ্যাড্রেস দেই, তুই আমাকে ভিডিও কল দে। জিমেলে নাকি ভিডিও কল দেওয়া যায়। ইমেলে তাহলে কোন দাদা ভিডিও কল দেয়? এখন তোমরাই বলো যে যারা ক্লাস, এই যে আমার তো ধারণা যে 2 দিন পরে তোমাদের ক্লাস, লিমার যে বাবু আছে ও তোমাদের ক্লাস নিতে পারবে, কারণ এখনকার ছেলেরা প্রযুক্তি ক্লাস 1-2 তে যারা পড়ে আর তারা আমার মোবাইল ছেলে বানায়। ল্যাপটপ চালাইতে পারে স্যার, তাইলে এখন আমি কিচ্ছু পারি না। তাইলে বুঝো, তাইলে আর গেম ডাউনলোড দেওয়া, টাইপিং করা, ও সব তারা প্লেতে পারে, পারে স্যার, কিন্তু ও ল্যাপটপে সব পারে, আজকে ইউটিউবে দুর্ভাগ্য সার্চ যে দেওয়া, প্লে স্টোর থেকে ডাউনলোড দেওয়া সব পারে। সব পারে। এখন তোমরা জুম জুম স্যার আমার ছেলে ডাউনলোড দেওয়াইছি, চিন্তা করো, আর তোমরা জুম অ্যাকাউন্ট কোথায় স্যার খুলছি। খুঁজতে পাই না। তাহলে এই যে জিনিসগুলা, এগুলা তো এখন যদি তুমি সময়ের সাথে আপডেট না হও, তাহলে কি তোমরা জব মার্কেটে ভালো এলিজিবল হবা? না স্যার, অন্তত স্যার আমি এটা বিশ্বাস করি স্যার, অন্তত প্রাইভেট সেক্টরে পারবে না। সরকারি সেক্টরটা আমি এতটা বেশি বল জানি না, কারণ অনেকে দেখা গেছে কিছুই জানে না কিন্তু তারপরে চাকরি হয়ে যায়। আসলে কেমনে হয় এটা একমাত্র আল্লাহই ভালো জানে, ওরাই ভালো জানে। তবে প্রাইভেট সেক্টরে কোনো সময় হবে না, নিজের ব্যক্তিগত দেখো, এক্সপেরিয়েন্স আর কর্মকাণ্ড ভালো না থাকে। ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং সিস্টেম ইন বাংলাদেশ কিভাবে? তাহলে হিউম্যান রিসোর্স প্ল্যানিং মডেল শুড বি ফলোড ইন অল অর্গানাইজেশন। হিউম্যান রিসোর্স প্ল্যানিং মডেল ফলো করতে হবে। কর্পোরেট ভিশন এবং বিজনেস ভিশন শুড বি প্রপারলি ডিটারমাইন্ড এবং ডিফাইন্ড। কর্পোরেটের ভিশন কি আর বিজনেসের ভিশন কি, এটা মিশন ভিশন কি, এগুলা আলাদা করতে হবে। অ্যাসেসমেন্ট অফ কারেন্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এন্ড ফিউচার নিডস অফ দ্য হিউম্যান রিসোর্স মাস্ট বি প্রপারলি ডান। এই যে বর্তমান যে হিউম্যান রিসোর্স আছে তাদের চাহিদা এবং ভবিষ্যতে যারা আসবে তাদেরকে কি কি সুযোগ সুবিধা দিতে হবে, বর্তমানে যারা আছে তাদেরকে মোটিভেশন থেকে শুরু করে কি কি ইকুইপমেন্ট সাপ্লাই দিতে হবে তাদেরকে, তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট কি হবে সেটা অ্যাসেস করতে হবে। কমিটমেন্ট অফ হিউম্যান রিসোর্স মাস্ট বি এনশিওরড থ্রু দ্য এস্টাবলিশমেন্ট অফ দেয়ার স্ট্যাটাস এন্ড রিকগনিশন। মানে তুমি ভালো কাজ করবা সেটা তোমার রিকগনিশন দিতে হবে, যে হ্যাঁ আমাকে প্রমোশন দিচ্ছে, আমাকে অর্গানাইজেশন থেকে সঠিকভাবে মূল্যায়ন করছে, এগুলো করতে হবে। এরপরে জব অ্যানালাইসিস, ইটস রোল অ্যান্ড ভ্যালু অন দ্য বেসিস অফ কারেক্ট ইনফরমেশন। জব অ্যানালাইসিস কি, এই জিনিসটা আমরা ঠিক এই চ্যাপ্টারটার পরেই এখানে আলোচনা করবো আজকে। এরপরে ম্যাচিং বিটুইন কারেন্ট অ্যান্ড ফিউচার হিউম্যান রিসোর্স নিডস শুড বি অ্যাকুরেটলি মেড, এবং বর্তমান এবং কারেন্ট হিউম্যান রিসোর্সের মধ্যে কার কি চাহিদা সেটা অ্যাকুরেটলি ম্যাচ করতে হবে। তো এই বিষয়টাই হচ্ছে যে আমাদের এইচআর প্ল্যানিং এর একটা বিষয়। তো আমরা এখানে আর বেশি আলাপ না জানিয়ে থ্যাংক ইউ জানাই দিলাম। হ্যাঁ, আমরা নেক্সট টপিকে যাবো, যেহেতু আমাদের অনেক দূরে যাইতে হবে। তাহলে মানে অনেক দূরে বলতে আমি রংপুর বা ময়মনসিংহ বা চিটাগাং যাবো না, আমাদের অনেক সিলেবাস কভার করতে হবে। সুতরাং এই চ্যাপ্টার এখানেই শেষ। প্রথম বোঝা যায়? বলো জি স্যার, বলো।
বোঝা গেছে? মিউট করে রাখছে ভাই। Unmute করে। শিফটের চাপ দেওয়ার পরে যে ও, মানে sorry বড় sir, জি হাতের স্যার, ওয়ার্ড জি হয় স্যার, এরকম জি স্যার। জানতাম না স্যার। হ্যাঁ আমার ছেলের আমারে বলছে যে শিফটের চাপ দেওয়ার পরে অক্ষরে চাপ দিলে অক্ষর বড় হাতে। ঠিক আছে, তো বড় ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, এখন থেকে ভালো মতো গাইড আর করো এই যে ইনশাআল্লাহ। গাড়ির ভিতরে যে মোটর থাকে না, হেলিকপ্টারের ভিতরে গাড়ির ভিতরে এই মোটর গুলারে খুইলা পরে ওই যে আবার কি কি জানি দিছে ওর কাকার সাথে বসে বসে ওটা দিয়ে ওই যে পাম্পের মতন করে পানি উঠে, স্ট্র আছে না, স্ট্র লাগাইছে এটা দিয়ে পানি উঠে, ওই কেমনে কেমনে যদি বানাইছে বলতাছে এটা দিয়ে আমি জাহাজ বানাবো। না ভালো, ইনশাআল্লাহ ভালো করবে, আমরা দোয়া করি আল্লাহ বড় পদে নিয়ে যাক, ভালো মানুষের মতো মানুষ করুক। এই দুনিয়াতে অমানুষ দিয়ে ভরা হয়ে গেছে, মানুষ দোয়া করবেন স্যার। গৌতম দেখা যায়। জি স্যার, জি স্যার, ওয়েলকাম টু দ্য এ- নিউ এ- এটা সেশন কি অফ স্যার নতুন? জব হ্যাঁ। অ্যানালাইসিস। জব অ্যানালাইসিস, নতুন চ্যাপ্টার জব অ্যানালাইসিস। স্যার আমরা বিবিএ ইয়া করে শেষ করলে স্যার এমবিএ করলে পরে আমরা স্যার সরকারি কিসে অ্যাপ্লাই করতে পারবো? কোন জায়গায় সব পারবা না জায়গায়। এটা তুমি বলো, কোন জায়গায় পারবা না? এমন কোন সেক্টর All নাই everything. যেখানে তুমি এলিজিবল না। ড্রাইভিং আরে থেকে শুরু মিয়া করে সব জায়গায়। আমরা বিসিএস দেব, আমরা তো আমরা পুরাই কপাল, ঠিক আছে। আমরা এগ্রি বিজনেস ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, এখন বিসিএস হয়ে গেছে, আগে ছিল না এখন হয়ে গেছে। আমরা আর ছিল কি না। বাকি আছে বল জীবনে? সরকারি কিসে কিসে অ্যাপ্লাই করা যাবে? সব তুমি বিসিএস দিতে বলা কিনা পারবারি ভাই। তালিমারে একটু বলি, সেটা হচ্ছে যে তুমি যদি বাংলা নিয়েও পড়ো অনার্স, তুমি সব সরকারি চাকরির জন্য এলিজিবল হতে পারো। যেহেতু তুমি এগ্রিকালচারের উপরে এগ্রি বিজনেস নিয়ে পড়তেছো, তুমি তো সমস্ত চাকরির জন্য এলিজিবল, পাশাপাশি তুমি বিসিএস এর জন্য এলিজিবল। একটা গভর্নমেন্ট জব তুমি ভালো মতো নিবা, পড়াশোনা একটু করে, দেখবা যে তুমি ইনশাআল্লাহ ফিউচার। আর আমার এক বড় ভাই বলতেছে যে আমরা নাকি বেসরকারি চাকরি ছাড়া আর কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারবো না। ওনাকে বলবা যে ধান থেকে কি শুধু ভাত হয় না আরো অন্য কিছু হয়? আমার ধারণা যে ওই শুধু এটাই জানে যে ধান থেকে ভাতই হয়, ওখান থেকে চিড়া হয় না, মুড়ি হয় না, তারপর আরো অনেক কিছু, রাইস ব্রান অয়েল হয়, এগুলো কিছু সে জানে না। সে শুধু এটাই জানে যে ধান বানলে, ধান বানার পরে চাল হয়, চাল থেকে আমরা ভাত খাই, এটাই শুধু জানে। আর ধান মানলে কুরু দিব কবিতা লিখে আপনার আমার স্যারে এই কথা বলছে আপনার জন্য। ওই নিশ্চিত। আই চাঁদ মামা কবিতা শোনা দিবা, বুঝছো? আচ্ছা, ভালো হয়ে যাবে। আমরা এই চ্যাপ্টার শুরু করি, জব অ্যানালাইসিস। হ্যাঁ, জি স্যার। দেখা যায় কি জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। ডেফিনেশন অফ জব অ্যানালাইসিস। definition of job analysis means the procedure for determining the duties and skill requirement। আর 10 মিনিট আছে, এই ঘোষণা দিয়ে দিতে। ঠিক আছে, আমরা 10 মিনিট পরে আবার আসবো, লিংক দিয়ে দিব ওখানে, এই লিংকের নিচে লিংক দিব, ওখানে কমেন্ট করে ওখানে চলে আসবা। Job analysis is the procedure for determining the duties and skill requirement of a job and the kind of person who should be hired for it. should be hired for it. Job analysis is the process of studying and collecting information relating to the operation and responsibility of a specific job. আচ্ছা, তুমি কোন চাকরি করবা, এই চাকরির জন্য কি কি রিকোয়ারমেন্ট এবং তুমি কি কি পাবা। এই যে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসারের জন্য কি কি তোমার জব কি রিকোয়ারমেন্ট লাগবে, এটা সার্কুলারের মাধ্যমে দেওয়া হয়েছে। আর তুমি কি কি পাবা, তোমার বেনিফিট কি হবে, পদমর্যাদা কি হবে, সেগুলা এই দুইটা টাইম। আচ্ছা, কি কি থাকবে জব অ্যানালাইসিসের ফিচারসে? ওয়ার্ক অ্যাক্টিভিটিস, হিউম্যান বিহেভিয়ার, মেশিন, টুল, ইকুইপমেন্ট, পারফরম্যান্স স্ট্যান্ডার্ড, জব কনটেক্সট, হিউম্যান রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলা জব অ্যানালাইসিসে থাকবে। এটার বেনিফিট কি? রিডিউসেস টার্নওভার, আইডেন্টিফাইজ অর্গানাইজেশন ওয়াইড স্ট্রেংথ, আইডেন্টিফাইজ ওয়াইড ইস্যু, solicit ideas for corrective action, gather the objective data, establish benchmark data for evaluate future review, অনেক কিছু। আমরা এটা পরে আসি, আগে এলিমেন্ট গুলা কি কি। জব অ্যানালাইসিসের এলিমেন্ট হচ্ছে নলেজ, স্কিল, অ্যাবিলিটি। তিনটা জিনিস, নলেজ, স্কিল এবং অ্যাবিলিটি। এটার মাধ্যমে, এই জব অ্যানালাইসিসের মাধ্যমে এই তিনটা জিনিসকে কনসিডার করা হয়। আমরা যদি ডিডি জবসে যাই, সেখানে এই যে দেখো কন্টেন্ট অফ জব অ্যানালাইসিস দুই ধরনের, একটা হচ্ছে জব ডেসক্রিপশন, একটা হচ্ছে জব স্পেসিফিকেশন। তাহলে জব অ্যানালাইসিসের টাইপ মানে দুই ধরনের জিনিস নিয়ে
জব অ্যানালাইসিস গঠিত। একটা হচ্ছে যে জব স্পেসিফিকেশন, জব ডেসক্রিপশন। কি কি? জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন। আচ্ছা, জব ডেসক্রিপশনটা কি? A statement containing items such as কি? Job title, location, job summary, duties and responsibilities, machine, tool, equipment, materials and form used, supervision given, working condition। এটাতে কি? জব ডেসক্রিপশন এটাকে বলে। তাহলে শর্ট জি। নোট যদি থাকে যে জব ডেসক্রিপশন কি, এগুলো লিখে দিলে হবে। তাহলে জব টাইটেল কি, লোকেশন কি, জব সামারি কি, ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস কি, মেশিন এন্ড টুল কি, ম্যাটেরিয়ালস এন্ড ফর্ম ইউজ, সুপারভিশন গিভেন অর রিকোয়ার্ড। ক্লিয়ার? লাস্ট ওয়ার্কিং কন্ডিশন। হ্যাঁ, আমরা বিডি জবসে যদি যাই, এগুলা কি থাকে? বিডি জবসে কেউ ঢুকছো? থাকে। জি স্যার অ্যাকাউন্ট আছে স্যার, খালি ঢুকছি না। আমি যে Apply বিডি করছি জবসে তো। যাচ্ছি, এটা কি দেখা যাচ্ছে তোমাদের ওখানে? জি স্যার। দেখা যায় যে বিডি স্যার। জবসে যে যাচ্ছি? না স্যার, না, বিডি স্যার। জবসে গেছেন দেখা যায় না। কন্ট্রাক্ট অফ জব অ্যানালাইসিস এটাই স্যার আছে টেস্টটা, এই টেস্টের সামনে। প্রথম তুমি ওইটা আপাতত দেখতে থাকো। আমি ডোন্ট লাভ উইং। হ্যাঁ, এই যে দেখো তো, যে আসে নাই স্যার। এই যে বিডি আমার জব নতুন দেখা করে যায়। জি স্যার, হ্যাঁ, লগইন এখন আসছে, হয়েছে। এখন আসছে। তাহলে এখানে আমরা অ্যাগ্রো প্লান্ট ফিশারিজ এটাতে যদি ক্লিক করি, দেখি যে একদম কি দেখা যায় এখানে। নেট অনেক স্লো হয়ে গেছে, মানে একটানা 3-4 ঘন্টা ধরে ক্লাস হচ্ছে তো। তাহলে আমরা দেখব যে এখানে যখন আসবে, হ্যাঁ, এই যে এখানে কি এসডিএম, আমার ডিজিএম, গ্রুপে পোস্ট AGM লাগবে। রিপিটার এগুলোর ব্যাপারে বলছে। তো এই আমরা যদি ধরি যে এই কোম্পানির এইটা জব সার্কুলার, হ্যাঁ, আমরা যদি সেখানে যাই, এই যে দেখো কি কি তথ্যগুলো থাকছে। ভ্যাকেন্সি। দেখো, ভ্যাকেন্সি নট স্পেসিফাইড, মানে কয়জন নেবে এটা বলে নাই। জব কন্টেক্ট কি, ফ্যাক্টরি বেস জব, ফ্যাক্টরি লোকেশন শ্রীপুর, গাজীপুর। হ্যাঁ, এটা কি জব ডেসক্রিপশন। রেসপন্সিবিলিটিস কি, এই যে এগুলো তোমাকে পাচ্তে হবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ফুল টাইম, এডুকেশনাল রিকোয়ারমেন্ট, তারপরে এডিশনাল রিকোয়ারমেন্ট, জব লোকেশন, স্যালারি, কম্পেনসেশন, বেনিফিট, এই জিনিসগুলা এখানে বলা আছে। এরপরে রিড বিফোর অ্যাপ্লাই, কি কি লাগবে এখানে অ্যাপ্লাই করবা। তাইলে জব ডেসক্রিপশনে এই জিনিসগুলো থাকবে। এরপরে স্পেসিফিকেশনে কি কি দেখো, এই জব অ্যানালাইসিসে আমরা বলি এখানে কিন্তু সব বলা আছে। তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, হ্যাঁ, তোমার স্যালারি কি থাকবে, কম্পেনসেশন এবং আদার বেরিয়ে যে মোবাইল বিল দিবে, পারফরমেন্স বোনাস দিবে, ওভার টাইম অ্যালাউন্স দিবে, ফেস্টিভ্যাল বোনাস দিবে। তারপরে এডুকেশনাল রিকোয়ারমেন্ট কি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, স্কিল জিজ্ঞেস, অ্যাগ্রো বেস, ফার্ম, কমিউনিকেশন, এগুলা। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। তাহলে জব স্পেসিফিকেশনে কি লাগবে, ওগুলো হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে জব টাইটেল, লোকেশন, জব সামারি, ডিউটিজ, রেসপন্সিবিলিটিস, এই জিনিসগুলো, হ্যাঁ। আর স্পেসিফিকেশনে কি, এডুকেশন, এক্সপেরিয়েন্স, ওই যে বলছে না এক্সপেরিয়েন্স, যে ফার্ম রিলেটেড ইয়া লাগবে, ট্রেনিং, জাজমেন্ট, ইমিডিয়েট, ফিজিক্যাল এফোর্ট, ফিজিক্যাল স্কিল, রেসপন্সিবিলিটিস, কমিউনিকেশন স্কিল, ইমোশনাল ক্যারেক্টারিস্টিক, এই হাবি জাবি এগুলো সব। মানে ইমোশনাল কোন জায়গায়, মার্কেটিং এ যদি হয়। আর ফিজিক্যাল স্কিল কোন জায়গায় লাগবে, ও তো তুমি তো নাইট গার্ডের ডিউটি করবে না, সুতরাং তুমি এত অস্থির কিছু নাই, বন্দুকও চালাবা না, ঠিক আছে? তো এই 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 জিনিসগুলো কি জব স্পেসিফিকেশনে দরকার। তাইলে আমরা একটা সার্কুলার যখন দেই, সব ধরনের
এই জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন এই দুটো মিলে আমরা সার্কুলার দেই কিনা, দুটো মিলে আমরা জবটাকে অ্যানালাইসিস করে সার্কুলার দেই, যেটা আমরা বিডি জবসে দেখলাম, তাই কিনা? জি এখন আমরা দেখছি কিনা? দেখছি হ্যাঁ, তাহলে এই পারপাস অফ জব অ্যানালাইসিস কি কি পারপাস? একটা হচ্ছে যে জব ডেসক্রিপশন আইডেন্টিফাই করা, জব স্পেসিফিকেশন আইডেন্টিফাই করা, জব ইভালুয়েশন করা, ডিটারমাইনিং দ্য ট্রেনিং নিডস, কোন কোন ধরনের ট্রেনিং লাগবে। এখন তো গৌতমরে নিয়ে দেখলো যে তুমি কি কম্পিউটার বা কি জানি ইউটিউব লিঙ্কডইন এগুলো কি চালাইতে পারো, ও তো আগে বলে আসছে ভাই বাচ্চা, জি স্যার আমি তো পারি, ও তো না কখনোই বলে না। এখন যায় ওখানে বললো যে লিঙ্কডইনটা কেমনে খুলতাম, স্যার তো বলছিল, এটা সম্বন্ধে তো ধারণা নাই। আর ইউটিউবে কেমনে লাইভে আসে এটা তো জানি না, ফেসবুকে লাইভে আসছিলাম, তখন ওই ফোন দিবে কারে, হারুন রে, হারুন এটা কেমনে করে ভাই, আমারে ফোন দিবে স্যার। আর ইউটিউবে তো স্যার ছবি ডাউনলোড দেয়। এই ইউটিউবে লাইভে যাওয়া যায় না? ইউটিউবে লাইভে যাওয়া যায়। আরে সারাদিন গেম ইউটিউবে লাইভে যাওয়া যায় না? মানুষ সারাদিন গেম করানো হয়েছে, পাবজি খেলে গেলে ইউটিউবে লাইভ করে টাকা ইনকাম করে, বুঝো না? হিমা আমি এটা কেমন হয়? তাহলে কম্পেনসেশন তার মানে কি তোমাকে কতটুকু মোটিভেশন, তোমার বেতন বোনাস, যে ফেস্টিভ বোনাস দুইটা, মোবাইল বিল, এগুলা সবকিছু দিবে, যে আমরা সার্কুলারটাতে দেখলাম না, এগুলা ডিটারমাইন করা, এবং প্রসিডিউর, কোন প্রসিডিউরে তুমি কি করবে, একটা সার্কুলারে সবকিছু থাকে। তাহলে জবটা অ্যানালাইসিস করে আমরা এভাবে সার্কুলার ইস্যু করি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে use of job analysis in Bangladesh: recruitment and selection, compensation, performance appraisal, training, ensure complete assignment of duties. তাহলে কোথায় কোথায় এটা কাজে লাগে? রিক্রুটমেন্ট এবং সিলেকশনে 1 নাম্বার, কারণ অবভিয়াসলি এটা সিলেক্ট করে আমরা কি করি, কেটে গেলে আমরা পরে আবার লিংক ওই সেকেন্ড গ্রুপের সেকেন্ড কমেন্টে যেটা থাকবে ওখানে চলে আসবে দ্রুত। পারফরম্যান্স অ্যাপ্রাইজাল মানে কি, মানে তোমার পারফরম্যান্স 1 বছরে মেজার করে তোমাকে প্রমোশন এবং অন্যান্য ফ্যাসিলিটিস প্রদান করা। ট্রেনিং, কমপ্লিট অ্যাসাইনমেন্ট অফ ডিউটিস, মানে তুমি কতটুকু তোমার দায়িত্ব পালন করতেছো, বা কোনো বস তোমাকে স্পেশাল কোনো অ্যাসাইনমেন্ট দিতে, সেটাকে তুমি কতটুকু কি করছো সেটা করার ক্ষেত্রে এই জব অ্যানালাইসিস ইউজ করা হয়। আমরা এখন কেটে যাবে যেহেতু, আমরা পরের স্লাইডে বাকিগুলো আমরা আবার আসবো, লেস দ্যান 1 মিনিট শো করতে। তাহলে আমি লিমাকে পাসওয়ার্ড এবং লিংক দুইটাই দিয়ে দিব, আর তোমরা লিংক দিয়ে দিব, তোমরা চলে আসবা। লিমা খাতা কলম নাও, পাসওয়ার্ড লিখে দ্রুত চলে আসবা। গৌতম ক্লিয়ার? স্যার